আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের ভয়াবহ সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। নজিরবিহীন পাল্টাপাল্টি হামলায় ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। অন্যদিকে ইসরায়েলের তেল আবিব ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করেও তেহরান হামলা চালিয়েছে। আরেকদিকে কথিত নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে আল আকসা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের ভয়াবহ সংঘাতের সপ্তম দিনে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুন আর গোলাবারুদের দখলে। শুক্রবার ভোররাত থেকে আবারও শুরু হয়েছে নজিরবিহীন পাল্টাপাল্টি হামলা। এর মধ্যে ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্স, দুটি স্কুল, গুলিস্তান প্যালেস ও বেশ কিছু সরকারি ভবনেও আঘাত এনেছে প্রতিপক্ষ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে ইরানের প্রায় ৬০% ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং ৮০% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। হাগারাবাদের খোজির মিসাইল উৎপাদন কেন্দ্রেও চালানো হয়েছে ব্যাপক হামলা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, গত ৭২ ঘন্টায় ইরান জুড়ে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানও তার অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় ইসরায়েল ও তার মিত্র দেশগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবের আবাসিক এলাকা ও বাণিজ্যিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। শুধু ইসরায়েল নয়, বাহরাইনের রাজধানী মানামায় দুটি হোটেল ও আবাসিক ভবনে হামলা করেছে তেহরান। এছাড়া কুয়েতের বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ইরানি ড্রোন ও মিসাইল শনাক্ত করা হয়েছে। কাতার লক্ষ্য করেও অন্তত 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এদিকে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে কোনো যুদ্ধবিরতি চাইছে না তেহরান, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলার হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। এদিকে কথিত নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে আজ শুক্রবার আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার। আরেকদিকে মার্কিন উচ্চকক্ষ সিনেটের পর এবার নিম্নকক্ষেও বাতিল হয়ে গেছে ট্রাম্পের যুদ্ধবন্ধের ক্ষমতা সীমিতকরণের প্রস্তাব। এর পক্ষে ২১২ জন এবং এর বিপক্ষে ২১৯ জন ভোট দিয়ে প্রস্তাবটি নাকচ করে দেয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। সামিউল শিহাব, আরটিভি। ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চট্টগ্রামের সন্দ্বীপের জাহেদ নামে এক বাংলাদেশ প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েতের মোরো অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে পরিবার ও স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। তিনি দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী জীবন কাটাচ্ছিলেন এবং সেখানে একটি সামাজিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শ্রীলঙ্কা উপকূলে উত্তেজনার মধ্যে ইরানের একটি নৌজাহাজ থেকে 208 জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট অনুরা কুমারা জানিয়েছেন, সম্ভাব্য হামলার আশঙ্কায় তাদের চিনকোমালি বন্দরে নেওয়া হয়েছে। তিনি বলেন, সংঘাতের মধ্যেও প্রাণ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে শ্রীলঙ্কা। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। এর আগে দক্ষিণ উপকূলের কাছে মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইরিস টেনা ডুবে অন্তত 87 জন নিহত হয়েছে। এই পরিস্থিতিতে নিরপেক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। এ ধরনের যুদ্ধে কোনো মানুষেরই মৃত্যু হওয়া উচিত নয়। রাষ্ট্র হিসেবে আমাদের অবস্থান পরিষ্কার, প্রত্যেকটি জীবনই সমানভাবে অমূল্য। কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, পাটজাত পণ্যের গুরুত্ব বেড়েছে, সুবর্ণ সুযোগ কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ। জনগণের ভোটে নির্বাচিত সরকার আপনাদের পাশেই আছে।
জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানী ওসমানী মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার 12 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সকাল 10:30টায় 2 দিনের এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন 2টি সেশনে কর্মশালার প্রথমটিতে সকাল 10:30টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল 2:30টায়, চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্যরা। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে এই কর্মশালায়। আগামীকাল 7 মার্চ একই নিয়মের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে উপস্থিত থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা। কর্মশালার বিরতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই সংসদ যাতে অনেক বেশি কার্যকর হয় সে কারণেই এই কর্মশালা। ধন্যবাদ। এই সংসদের কাছে পৃথিবীর দৃষ্টি অনেক গভীর। আমরা কি প্র্যাকটিস করছি, কিভাবে আমরা এস্টাবলিশ করব আমাদের সংসদীয় কালচার, প্রথম দিন থেকে আমরা সংসদের ভিতরে কি কি ভূমিকা পালন করব, রুলস অফ প্রসিজিওর অনুসারে আমরা কোন কোন বিধিতে আমরা নোটিশ দেব, কোন কোন বিধিতে আলোচনা করব, কোন কোন বিধিতে পয়েন্ট অফ অর্ডারে কথা হবে, এবং আইন প্রণয়নের যে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই। জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের আশঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে যানবাহনের দীর্ঘ সারি। যদিও পাম্প মালিকরা বলছেন জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে তেল সংকটের শঙ্কায় পাম্পগুলোতে ভিড় করছেন ভোক্তারা। শেখ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন সর্দার রাজীব। ইরান ইসরায়েল উত্তেজনার খবরে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশের পরিবহন চালকদের মধ্যেও তার প্রভাব পড়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ার পরও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন। অনেক চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন। এখন 200 টাকার উপরে তেল দিচ্ছে নাকি পাম্পে? কেন দিবে না বললো যে নিষেধ আছে, কে নিষেধ করছে আমি জানি না। গাজীপুর তেল পায় নাই, টঙ্গী স্টেশনের তেল পায় নাই, এয়ারপোর্ট পায় নাই, পরে ইউটার্নে খিলকেতে এসে দাঁড়াইছি। আমি জানি না বাদ বাকি তেল পাবো কিনা। এখানে তেল দেওয়া বন্ধ করতেছে, বলছে তেল নাই। কেউ কেউ বলছেন ভবিষ্যতে তেলের দাম বাড়তে পারে বা সরবরাহ কমে যেতে পারে। এই আশঙ্কায় আগেভাগেই তেল নিচ্ছেন তারা। কে এমনও লোক আছে কেউ কেউ তেল নিয়ে বাসা নামাইতে এসে আবার নিতেছে। সরকারের তরফ তো কোনো ঘোষণা আসার আগে আমরা সংকট বানায় ফেলাইছি। তেল দিবে না এটা বলে না, কিন্তু অনেক সিরিয়াল অন্য কিছু কিছু এসে তেল পাওয়া যাচ্ছে না। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে দেশে তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুতও সরবরাহ আছে। বিভু থেকে আমরা তেল পাচ্ছি না। পরশুদিন 1 গাড়ি তেল দিয়েছে, কালকে সেল হয়ে গেছে। আর গতকাল পাঠাইছি 13,500 অকটেন তেল দেয়, সারাদিন বসায় রেখে আমাদের তেল দেওয়া হয় নাই। চালকদের অতিরিক্ত তেলের চাহিদা এবং মজুদের কারণেই কৃত্রিম সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সর্দার রাজীব, আরটিভি, ঢাকা। দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে নরসিংদীর পলাশের ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার বিকেল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারখানার সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানান কারখানার মহাব্যবস্থাপক মোহাম্মদ ফখরুল আলম। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তর এই সার কারখানায় উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন 2,800 মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে জানান কারখানার প্রশাসনিক কর্মকর্তারা।
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যার ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ। দীর্ঘ এই সময় ১০১ বার তারিখ পেছানোর পরও আদালতে অভিযোগপত্র দাখিল করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা র্যাব ১১। তকির পরিবারের অভিযোগ, এই ঘটনায় শামীম ওসমান ও তার পরিবারের সংশ্লিষ্টতা থাকায় থমকে ছিল বিচার কাজ। এখনও চার্জশিট জমা না দেয় ক্ষুব্ধ তারা। এ নিয়ে নিশ্চুপ তদন্তকারী সংস্থাও। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তাখা রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তকি। দুদিন পর শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহে ছিল নৃশংস অত্যাচারের চিহ্ন। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলনে জানায়, প্রভাবশালী ওসমান পরিবারের নির্দেশে অপহরণের পর তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে হত্যা করে তকিকে। দ্রুত আদালতে অভিযোগপত্র দেওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে ১০১ বার। তকির বাবার অভিযোগ, সে সময় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানকে আসামির তালিকায় নাম দিতে দেয়নি র্যাব কর্মকর্তা জিয়াউল হাসান। সেই সময়ে এই ২-৪ জন নূতন করে গ্রেপ্তার এবং একজনের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পরেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয় নাই। অভিযুক্ত ওসমান পরিবার তারা টাকা পয়সা খরচ করছে কিনা বা এটার সাথে যুক্ত যারা তাদেরকে তারা দিয়ে ব্যবহার করছে কিনা, এই প্রশ্নটা নতুন করে তৈরি হয়েছে। নির্মমে হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষুব্ধ আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিরল একটি ঘটনা, ৬ জন 164-এ জবানবন্দি দেওয়ার পরও আদালতের দ্বারগোড়ায় চার্জশিট আসে না। আমরা আশাবাদী হয়ে উঠেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন হয়তো তকি হত্যার বিচারটা আমরা পাবো, কিন্তু দেখা গেল 18 মাসেও তারা কোনো চার্জশিট কোনো র্যাব বা অন্য প্রতিষ্ঠান থেকে তারা জমা দিতে পারলো না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি র্যাব ১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। নতুন করে গ্রেপ্তার হওয়া কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বর্তমান সরকারের আমলে দ্রুত বিচার শুরুর প্রত্যাশা তকির পরিবারের। আব্দুল হামিদ, RTV। চিরচেনা কাঙ্ক্ষিত কোলাহল নেই বইমেলার দ্বিতীয় সপ্তাহেও। তবুও শুক্রবারের শিশু প্রহরে শিশুদের পদচারণায় মিলেছে কিছুটা প্রাণের সঞ্চার। বাবা মায়েদের হাত ধরে ছোট্ট পাঠকেরা এসেছে বইয়ের সঙ্গে নতুন করে পরিচিতি হতে। পাপেট শো, বায়োস্কোপ সহ নানা আয়োজনে ভরপুর ছিল সপ্তাহের ছুটির দিনের বইমেলা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। শুক্রবার বেলা ১১টার কিছু পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এবারের বইমেলার চিত্র এটি। বরাবরের মতো এবারও শুক্র শনিতে শিশুদের সেই কাঙ্ক্ষিত আয়োজন শিশু প্রহরের আনন্দ চলছে। একদিকে নানা খেলাধুলা, অন্যদিকে পাপেট শো, সব মিলিয়ে শিশুরা নিজেদের যেন রূপকথার জগতে আবিষ্কার করলো। এখানে আমি ইকিকে দেখেছি, ভাগ মামাকে দেখেছি আর অনেক পাপেট দেখেছি। একটা পাপেট আমার সাথে হ্যান্ডশেক করেছে, কালারিং বুক কিনেছে আর সায়েন্স বুক কিনবো। আমি আমার মায়ের আর বাবার সাথে এসেছি। অভিভাবকরা বলছেন ছোটবেলা থেকেই বইয়ের প্রতি আগ্রহ তৈরি করতে সন্তানদের নিয়ে মেলায় এসেছেন তারা। ওরা এখন থেকে গল্প শুনতে আগ্রহী হবে, এটা ওদের মনোযোগ আকর্ষণ হলো। মেধা বিকাশের জন্য অবশ্যই ভূমিকা রাখবে। তারপরে এসব আসলেই আরো বেশি হওয়া উচিত। বাচ্চারা তো অনেক বেশি মোবাইলের উপর, ইলেকট্রনিক ডিভাইসের উপর অ্যাডিক্টেড হয়ে পড়ছে। সেটা থেকে এখানে এসে যদি ওইটা অ্যাডিকশনটা কিছুটা কমানো যায়, সেজন্যই আসলে বইমেলায় নিয়ে আসে বাচ্চাদেরকে। রঙিন মলাটে মোড়ানো নানা শিশুতোষ বই সাজানো স্টলগুলোতে শিশুদের উপস্থিতিতে কিছুটা প্রাণচাঞ্চল্য ফিরলেও কাঙ্ক্ষিত ভিড় না থাকায় বিক্রেতাদের মুখে হাসি নেই। দর্শনার্থী কম থাকায় বিক্রি হচ্ছে না আশানুরূপ বই। গত বছরের তুলনায় এবার বেচা বিক্রি অনেক কম, কারণ মাহে রমজানের মাস, লোকজনের উপস্থিতি কম, তো সেই হিসেবে তুলনামূলক আমাদের বেচা বিক্রি এবার অনেক কম হচ্ছে। একদম ছোট যারা তারা ড্রয়িং বই নিচ্ছে, তারপরে যারা আরেকটু বড় তারা নিচ্ছে হলো সাহিত্যের। সব মিলিয়ে ফাল্গুনের গরম সহ্য করেই মেলায় শিশুদের এই সমাগম বরাবরেরই চিত্র। বেলা 1টা পর্যন্ত চলে শিশু প্রহরের এই আয়োজন। এবার মেলায় 549টি স্টল বসেছে। আগামী 15 মার্চ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। শাকিলা করিম, RTV, ঢাকা। সপ্তাহের ব্যবধানে কয়েকটি নিত্যপণ্যের দাম কমেছে। বিশেষ করে খোলা আটা, ময়দা, পেঁয়াজ, ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। আর ব্রয়লার ও সোনালী উভয় প্রজাতির মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়েছে। তাতে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম আবার 200 টাকা ছুঁয়েছে। পাশাপাশি বাজারে চিনি, পোলায়ের চাল ও বিভিন্ন ধরনের মশলার দাম বেড়েছে। আর লেবু, শসা, বেগুন সহ বিভিন্ন সবজির দামে কিছুটা স্বস্তি।
বোকরা কিসমিস এগুলোর দাম অনেক বাড়তেছে, প্রত্যেকদিন বাড়তেছে। শসা কিন্তু এখন 40 টাকা 30 টাকা কেজিতে পাওয়া যাইতেছে। দেশি শসা 60 টাকা 70 টাকা 80 টাকা পাওয়া যাইতেছে। টমেটোটা একটু বাড়ছে, এছাড়া কাঁচামরিচের দামও কমছে। যে কাঁচামরিচ 120 টাকা 140 টাকা ছিল, কাঁচামরিচ এখন 80 টাকা 100 টাকা আইছে। বেগুনের দামও ছিল বেশি, বেগুনের দাম 150 টাকা 140 টাকা পর্যন্ত বেগুনের দাম ছিল। ওই বেগুন এখন 80 টাকা 60 টাকা পাইতেছে। আমদানি যত পণ্য আছে সেগুলোর সব কিছুর দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, এবং এই ধরনের যদি বাড়তে থাকে তাহলে তো আমরা নাজেহাল হয়ে যাব। বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ জাল নোট কারবারি চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 3। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে রাজধানীর তুরাগ থেকে নাইমুল ইসলাম ঈশান ও তার সহযোগী কেফায়েতুল্লাহকে গ্রেপ্তার করে র্যাব। চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশে বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরি করে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে জানায় র্যাব। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।